প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ অনুষ্ঠান ঋত্বিক ঘটকের শতবর্ষে স্বর্ণমনন। আজ দ্বিতীয় পর্ব দেশভাগ, উদ্বাস্তু চেতনা ও চলচ্চিত্রের নান্দনিক ভাষা আলোচনায় আশুতোষ দাস। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু চলচ্চিত্র পরিচালক আছেন যাদের আমরা শুধু পরিচালক বলে স্মরণ করতে পারি না। তারা হয়ে ওঠেন একটি সময়ের ভাষ্যকার, একটি জাতির স্মৃতির রক্ষক এবং মানুষের অন্তর্গত যন্ত্রণার শিল্প রূপকার। ঋত্বিক ঘটক তাদেরই একজন। ঋত্বিক ঘটকের জন্ম 1965 সালে। তার জন্ম শতবর্ষে তাকে স্মরণ করা মানে শুধু একজন কিংবদন্তি চলচ্চিত্রকারকে শ্রদ্ধা জানানো নয়, বরং নিজেদের ইতিহাস, দেশভাগ, উদ্বাস্তু জীবন, ছিন্নমূল মানুষের মনস্তত্ত্ব এবং বাংলা সংস্কৃতির গভীর সংকটকে নতুন করে পাঠ করা। তার শতবর্ষে তাই প্রশ্নটি হওয়া উচিত, ঋত্বিক ঘটককে আমরা কতটা স্মরণ করছি আর কতটা মননে ধারণ করছি। কারণ ঋত্বিকের কেবল স্মরণ করলে তিনি অতীতে একজন মহান পরিচালক হয়ে থাকবেন, কিন্তু মননের দান করলে তিনি আজও আমাদের সময়ের চলচ্চিত্রকার হয়ে ওঠেন। ঋত্বিককে বোঝার প্রথম চাবিকাঠি দেশভাগ। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের কেন্দ্রে বারবার ফিরে আসি একটি শব্দ, দেশভাগ। কিন্তু তার কাছে দেশভাগ কেবল 1947 সালের রাজনৈতিক ঘটনা নয়। দেশভাগ তার কাছে গড় হারানো, ভূমি হারানো, শিকড় হারানো, নদী হারানো, শৈশব হারানো, পরিচিত ভূগোল হারানো এবং শেষ পর্যন্ত নিজের অস্তিত্বের একটি অংশ হারানো। পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হয়ে আসা মানুষের জীবনের সঙ্গে ঋত্বিক নিজেও গভীরভাবে যুক্ত ছিলেন। ফলে দেশভাগ তার চলচ্চিত্রে কোনো বাইরের রাজনৈতিক বিষয় নয়, এটি তার ব্যক্তিগত স্মৃতি ও সাংস্কৃতিক চেতনার অংশ। এই কারণে তার চলচ্চিত্রের উদ্বাস্তু মানুষ কখনো পরিসংখ্যান হয়ে ওঠে না, তারা হয়ে ওঠে নিতা, ঈশ্বর, সীতা, ভৃগু, অনুসূয়া, অসংখ্য জীবন্ত মানুষ। মেঘা ঢাকা তারা একটি নারীর শরীর, একটি জাতির ক্ষত। 1960 সালের মেঘা ঢাকা তারা ঋত্বিক ঘটকের চলচ্চিত্র চিন্তার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। আবার বলছি, মেঘা ঢাকা তারা একটি নারীর শরীর, একটি ক্ষত, একটি জাতির ক্ষত। 1960 সালের মেঘা ঢাকা তারা ঋত্বিক ঘটকের চলচ্চিত্র চিন্তার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। নিতা একটি উদ্বাস্তু পরিবারের মেয়ে, পরিবার সকলের স্বপ্ন পূরণের জন্য নিজেকে জীবন বিসর্জন দিতে দিতে সে নিজেই নিজের জীবন থেকে নির্বাসিত হয়ে পড়ে। দাদা শঙ্করের শিল্পী হওয়ার স্বপ্ন আছে, বাইরে ভবিষ্যৎ আছে, বোনের প্রেম ও সংসার আছে। আর নিতার কি আছে? নিতার আছে দায়িত্ব। এই দায়িত্ব ধীরে ধীরে তার সমস্ত ব্যক্তিগত আকাঙ্ক্ষা গ্রাস করে, প্রেম হারায়, সংসার হারায়, স্বাস্থ্য হারায়, শেষ পর্যন্ত জীবনও হারায়। কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিতা বলে, দাদা আমি বাঁচতে চাই। এই সংলাপ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি প্রতীকী মুহূর্ত। এটি কেবল নিতার কণ্ঠ নয়, একটি উদ্বাস্তু মানুষের কণ্ঠ, এটি বঞ্চিত নারীর কণ্ঠ, এটি দেশভাগের সর্বাঙ্গ হারানোর মানুষের কণ্ঠ, এটি মানুষের সহস্তম অধিকার, বেঁচে থাকার অধিকার এর দাবি। মেঘে ঢাকা তারা নান্দনিক বিপ্লব। ঋত্বিকের নান্দনিকতার প্রচলিত বাস্তবতা অনুকরণ নয়, তিনি বাস্তবতার সঙ্গে মিশিয়েছেন শব্দ, সঙ্গীত, প্রতীক, আলোচনা, প্রকৃতির সম্পাদনা এবং অতি নাটকীয়তা। পাহাড় তার ছবিতে শুধু পাহাড় নয়, রেললাইন শুধু রেললাইন নয়, উদ্বাস্তু কলোনি শুধু বসতি নয়, বৃষ্টি শুধু আবহাওয়া নয়, সব কিছুর একটি দ্বিতীয় অর্থ রয়েছে। নিতার মানসিক যন্ত্রণা যখন পাহাড়ের প্রতিধ্বনির সঙ্গে মিশে যায়, তখন ব্যক্তি ও প্রকৃতি একাকার হয়ে যায়। এখানেই ঋত্বিকের নন্দতত্ত্বের শক্তি। কোমল গান্ধার সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন বাংলাকে পুনরুদ্ধারের চেষ্টা। 1961 সালে কোমল গান্ধার এই ঋত্বিক ব্যক্তিগত ট্র্যাজেডির গণ্ডি অতিক্রম করে বৃহত্তর সাংস্কৃতিক প্রশ্নের দিকে এগিয়ে যান। ভৃগু ও অনুসূয়া সম্পর্কে নাট্যদলে অন্তর্দ্বন্দ্ব, রাজনৈতিক মতপার্থক্য এবং শিল্পের সামাজিক দায়িত্ব সব মিলিয়ে কোমল গান্ধার একটি বহুমাত্রিক চলচ্চিত্র। এখানে প্রশ্ন ওঠে,
একই ভাষা, একই গান, একই সংস্কৃতি, একই স্মৃতি, তো মানুষ কেন বিভক্ত? রাজনৈতিক সীমারেখা কি মানুষের সাংস্কৃতিক আত্মপরিচয়কে ভাগ করতে পারে? ঋত্বিক চলচ্চিত্রে এই প্রশ্নের সহজ উত্তর দেয় না, বরং শিল্পের শক্তির দিকে তাকায়। নাটক, গান, কবিতা, লোকসঙ্গীত এসব তার কাছে কেবল শিল্পরূপ নয়, মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যম। আবার বলছি, ঋত্বিকের চলচ্চিত্রে এই প্রশ্নের সহজ উত্তর দেয় না, বরং শিল্পের শক্তির দিকে তাকায়। নাটক, গান, কবিতা, লোকসঙ্গীত এসব তার কাছে কেবল শিল্পরূপ নয়, মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যম। কোমল গান্ধার এর সঙ্গীত ও ভূগোল। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে সঙ্গীতের গুরুত্ব অসাধারণ। লোকসঙ্গীত তার কাছে বাংলার মাটির স্মৃতি, গণসঙ্গীত তার কাছে মানুষের সংগ্রামের ভাষা, আর সঙ্গীতের সুর কখনো কখনো হয়ে ওঠে হারিয়ে যাওয়া ভূখণ্ডের স্মৃতির প্রতিধ্বনি। নদী, রেললাইন, সেতু, সীমান্ত ও দৃশ্যমান উপাদানগুলি তার চলচ্চিত্রে রাজনৈতিক ও সাংস্কৃতিক অর্থ বহন করে। কোমল গান্ধারের ভূগোল নিজেই যেন একটি চরিত্র। সুবর্ণরেখা দেশভাগের দীর্ঘ ছায়া। সুবর্ণরেখা দেশভাগের দীর্ঘ ছায়া। সুবর্ণরেখা 1962 দিকে দেশভাগ চেতনা আরও নির্মম পর্যায়ে। এখানে দেশভাগের ক্ষত শুধু উদ্বাস্ত শিবিরের সীমাবদ্ধ থাকে না, তা প্রবেশ করে পরবর্তী প্রজন্মের জীবনে। ঈশ্বর ও সীতার জীবন আমাদের দেখায় দেশভাগের পর নতুন জীবন শুরু করলেও অতীতকে সময় মুছে ফেলা যায় না। অর্থনৈতিক উন্নতি, নতুন শহর, নতুন কাজ, নতুন সম্পর্ক কিছুই মানুষের ভেতরে ইতিহাসকে মুছে দিতে পারে না। সুবর্ণরেখা তাই শুধু উদ্বাস্ত জীবনের গল্প নয়, এটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক ট্র্যাজেডির গল্প। সুবর্ণরেখা নদীর নান্দনিক প্রতীক। সুবর্ণরেখা নদী ছবিকে এক গভীর প্রতীক। সুবর্ণরেখা এক নদীর নান্দনিক প্রতীক। সুবর্ণরেখা নদী ছবিতে এক গভীর প্রতীক। নদী প্রবাহিত হয়, মানুষের তৈরি সীমান্ত তাকে পুরোপুরি থামাতে পারে না। নদী তাই একই সঙ্গে স্মৃতি, সীমান্ত বিচ্ছেদ এবং সংযোগের প্রতীক। ঋত্বিক প্রকৃতিকে কখনো নিছক পটভূমি হিসেবে ব্যবহার করেনি। প্রকৃতি ও তার চলচ্চিত্রে মানুষের ইতিহাসের অংশ। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রত্রয়ী মেঘরেখা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখাকে একসঙ্গে দেখলে আমরা একটি গভীর ধারাবাহিকতা দেখতে পাই। মেঘরেখা তারা ব্যক্তি মানুষের আত্মত্যাগ, কোমল গান্ধার সংস্কৃতির পুনর্মিলনের স্বপ্ন, সুবর্ণরেখা দেশভাগের দীর্ঘস্থায়ী উত্তরাধিকার। অর্থাৎ প্রথম ছবিতে মানুষের বাঁচতে চায়, দ্বিতীয় ছবিতে মানুষ এক হতে চায়, তৃতীয় ছবিতে আমরা দেখি বিভাজনের ক্ষত কত দীর্ঘকাল বেঁচে থাকে। ঋত্বিকের শব্দ নন্দন তত্ত্ব। ঋত্বিক ঘটককে শুধু চিত্রের পরিচালক হিসেবে দেখলে তার চলচ্চিত্রের অর্ধেক সৌন্দর্য আমরা হারাবো। তিনি ছিলেন শব্দের অসাধারণ শিল্পী। রেলগাড়ির শব্দ, বাতাসের শব্দ, পাহাড়ের প্রতিধ্বনি, বৃষ্টির শব্দ, হঠাৎ তীব্র শব্দের বিস্ফোরণ, এসব তার চলচ্চিত্রে আবেগকে দৃশ্যের বাইরে নিয়ে যায়। কখনো শব্দ দৃশ্যকে ব্যাখ্যা করে না, বরং দৃশ্যের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। এই সংঘর্ষ থেকেই তৈরি হয় মানসিকতার অভিঘাত। ঋত্বিকের সম্পাদনা দৃশ্যের ভেতরে ইতিহাসের সংঘর্ষ। ঋত্বিকের সম্পাদনা প্রতিটি ধারার মসৃণ ধারাবাহিকতা অনুসরণ করে না। তিনি কখনো দৃশ্যকে এমনভাবে পাশাপাশি রাখেন যার মধ্যে সরাসরি সম্পর্ক নেই, কিন্তু তাদের সংঘর্ষে একটি তৃতীয় অর্থ তৈরি হয়। এটি এক ধরনের দ্বন্দ্বমূলক সম্পাদনা। চলচ্চিত্রের ভাষা, দৃশ্যের সঙ্গে শব্দের সংঘর্ষ, অতীতের সঙ্গে বর্তমান সংঘর্ষ, ব্যক্তি ইতিহাসের সংঘর্ষ, সবকিছু মিলিয়ে তার সম্পাদনায় একটি রাজনৈতিক ও নান্দনিক ভাষা তৈরি করে। মিথ, লোকসংস্কৃতি ও ঋত্বিক আধুনিকতার সঙ্গে লোকসংস্কৃতিকে কখনো বিচ্ছিন্ন করেনি। লোকগান, বাংলা গ্রামীণ স্মৃতি, নদী, মাটি, পুরাণ, লোকবিশ্বাস এসব তার চলচ্চিত্রের সাংস্কৃতিক ডিএনএ। তার কাছে আধুনিক মানুষ শিকড়হীন নয়, বরং আধুনিক মানুষের সংকটকে বুঝতে হলে তার শিকড়ের কাছে ফিরে যেতে হয়। এই কারণেই তার চলচ্চিত্র একই সঙ্গে আধুনিক এবং গভীরভাবে বাঙালি। ঋত্বিক ও নারী নিতা তার থেকে সীতা। ঋত্বিককে নারী নিতা থেকে সীতা। ঋত্বিকের চলচ্চিত্রে নারী চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিতা শুধু একজন নারী নয়, এটি পরিবার, অর্থনৈতিক, আবেগময় কাঠামোর কেন্দ্র। সীতা শুধু একজন নারী নয়, একটি পরিবারের অর্থনৈতিক আবেগময় কাঠামোর কেন্দ্র। সীতা শুধু একটি চরিত্র নয়, দেশভাগ, পরবর্তী প্রজন্মে অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক। নারীর শরীর, শ্রম,
ভালোবাসা এবং আত্মত্যাগের মধ্য দিয়ে ঋত্বিক দেখিয়েছেন সমাজের নির্মম বাস্তবতা। বিশেষ করে মেঘরেখা তারা নিতার ট্র্যাজেডি আমাদের প্রশ্ন করতে বাধ্য করে, যে সমাজ নারী শ্রম গ্রহণ করে সেই সমাজ কি তার স্বপ্নের অধিকারও স্বীকার করে? এই প্রশ্নের আজও প্রাসঙ্গিক। ঋত্বিক ঘটক শুধু পরিচালক নন, একজন সাংস্কৃতিক ইতিহাসকার। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রকে কেবল চলচ্চিত্রের নন্দতত্ত্ব নিয়ে বিচার করলে তার গুরুত্ব সম্পূর্ণ বোঝা যায় না। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রকে কেবল চলচ্চিত্রের নন্দতত্ত্ব দিয়ে বিচার করলে তার গুরুত্ব সম্পূর্ণ বোঝা যায় না। তিনি ছিলেন একজন চলচ্চিত্রকার, নাট্য চিন্তক, লেখক, সংস্কৃত চেতন শিল্পী এবং দেশভাগের স্মৃতি এক অসাধারণ ভাষ্যকার। তার চলচ্চিত্রের ব্যক্তিগত ইতিহাস এবং জাতির ইতিহাস একে অপরের মধ্যে প্রবেশ করেছে। শতবর্ষের স্মরণ থেকে মনন। ঋত্বিক ঘটকের শতবর্ষ আমাদের কাছে শুধু তার ছবি প্রদর্শন করা নয়, আমাদের প্রশ্ন করতে হবে আজকের উদ্বাস্তু মানুষ কোথায়? আজও কি মানুষ হারাচ্ছে না? আজও কি ভাষা সংস্কৃতি রাজনৈতিক বিভাজন চাপে পড়ছে না? আজও কি উন্নয়নের নামে মানুষ তার শিকড় হারাচ্ছে না? আজও কি পরিবারের এমন কোনো নেতা নেই যে সকলকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে? এই প্রশ্নগুলি উত্তর খুঁজতে গেলেই আমরা বুঝবো ঋত্বিক ঘটক অতীতের নয়, তিনি আজও আমাদের সমকালীন। ঋত্বিক ঘটকের শতবর্ষে তাকে স্মরণ করার সবচেয়ে বড় উপায় তার ছবির সামনে দাঁড়িয়ে শুধু শ্রদ্ধা জানানো নয়, তার প্রশ্নগুলিকে নিজের সময়ে দাঁড়িয়ে ভাবনা। মেঘরেখা তারা আমাদের শেখায় বেঁচে থাকার অধিকার কত মূল্যবান। কমলকান্দা আমাদের শেখায় সংস্কৃতি বিভেদের বিরুদ্ধে সেতু নির্মাণ করতে পারে। সুবর্ণরেখা আমাদের শেখায় ইতিহাসকে ভুলে গেলে ইতিহাস মানুষকে ভুলে যায় না। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র তাই শুধু সিনেমা নয়, এগুলো স্মৃতি, এগুলো ইতিহাস, এগুলো বাঙালির ছিন্নমূল আত্মার দলিল। আর তার শতবর্ষে আমাদের উচ্চারণ হোক স্মৃতিকে শুধু স্মরণ নয়, স্মৃতিকে মনন ধারণ। কারণ যে শিল্পী আমাদের হারানো দেশ, হারানো মানুষ এবং হারানো সময়ের মুখোমুখি দাঁড় করিয়ে ঋত্বিক ঘটক তাই একটি নাম নয়, তিনি একটি স্মৃতি, একটি ক্ষত, একটি প্রশ্ন এবং বাংলা চলচ্চিত্রে এক অনিঃশ্বাস নান্দনিক বিদ্রোহ। আবার পড়ছি, ঋত্বিক ঘটক তাই একটি নাম নন, তিনি একটি স্মৃতি, একটি ক্ষত, একটি প্রশ্ন এবং বাংলা চলচ্চিত্রের এক অনিঃশ্বাস নান্দনিক বিদ্রোহ। নমস্কার, আজ এখানে শেষ করছি আজকের পর্ব। আগামী পর্বের ঋত্বিক নিয়ে আরও কিছু কথা বলবো। নমস্কার। কবিতা হলো সুস্থ বেঁচে থাকার অক্সিজেন।